আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো সেন্টেন্স স্ট্রাকচার এবং একই সাথে আইডেন্টিফিকেশন অফ ক্লজেস অ্যান্ড ফ্রেজেস নিয়ে। আপনাদের সাথে আছে আমি তাহসিন সিফাত। তো কালক্ষেপণ না করে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই যে পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করতে চাই তা হচ্ছে একটি সেন্টেন্সে কমপক্ষে একটি ক্লজ থাকবে। ইংরেজিতে একটা সেন্টেন্স হতে গেলে মিনিমাম একটা ক্লজ লাগবে। এবার প্রশ্ন যেটা তোমাদের মনে আসে তা হচ্ছে ভাইয়া ক্লজ কি, এবং আমার সামনে যে একটা ক্লজ আছে তা আমি কিভাবে বুঝতে পারবো? এর উত্তরটা পরবর্তী স্লাইডে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। একটা ক্লজে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনিট ভার্ব থাকবে। এবার আমি প্রথম পয়েন্টে শেয়ার করেছিলাম ইংরেজিতে সেন্টেন্স হতে গেলে মিনিমাম একটা ক্লজ লাগবে। দ্বিতীয় পয়েন্টে আমি এসে বলেছি যে আমার সামনে যদি একটা সাবজেক্ট থাকে আর একটা ফাইনিট ভার্ব থাকে, তার মানে আমার সামনে একটা ক্লজ আছে। এবার যখনই আমি ফাইনিট ভার্ব টার্মটা তোমাদের সামনে নেই, তোমাদের মনে যে প্রশ্নটা আসে তা হচ্ছে যে ভাইয়া ফাইনিট ভার্ব কারা? আমি যদি ধরে নাও এটা জেনে রাখি যে ফাইনিটের বাইরে কারা, আমি বলতে পারবো না। এরা বাদে যারা আছে সবাই ফাইনিট। তাই স্ক্রিনে দেখো শেয়ার করা হয়েছে সকল ভার্বই ফাইনিট ভার্ব কেবল দুটি ক্ষেত্র ছাড়া। এক নম্বরে বলা হয়েছে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যদি ভার্ব প্লাস আইএনজি কিংবা ভার্বের পার্টিসিপাল ফর্ম থাকে এবং তার পূর্বে কোনো অক্সিলারি ভার্ব না থাকে। তার মানে এই যে দুটো ক্ষেত্র দেখতে পাচ্ছ, এই দুটো ক্ষেত্র হচ্ছে নন ফাইনিট, এবং এরা বাদে যারা আছে সবাই কি? সবাই হলো ফাইনিট। একটু এক্সাম্পল দিলে আরো বেশি স্পষ্ট হবা। আই রিডিং আ বুক, আই গন দেয়ার বিফোর, আই টু কমপ্লিট মাই হোমওয়ার্ক। এই যে তিনটা প্যাটার্ন বা কিছু শব্দ আমি লিখেছি, তার কোনোটাই কিন্তু সেন্টেন্স হয়নি। কেন সেন্টেন্স হয়নি? আসো সেই ব্যাখ্যাটাই দেই। আই রিডিং এ বুক, এখানে রিডিং ভার্বের আইএনজি ফর্ম, যার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে সে একটা নন ফাইনিট ভার্ব। আচ্ছা, আই গন দেয়ার বিফোর, এখানে গন ভার্বের পাস্ট পার্টিসিপল, যার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল তার আগে যদি অক্সিলারি ভার্ব না থাকে সে নন ফাইনিট। তাহলে এই যে দুটো ভার্ব আছে তারা কিন্তু নন ফাইনিট। এবার দেখো 3 নম্বর যে প্যাটার্নটা দেওয়া আছে, আই টু কমপ্লিট মাই হোমওয়ার্ক, এখানে টু কমপ্লিট সে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম নন ফাইনিট হিসেবে কাজ করে। যেহেতু এই তিনটার কোনোটাতেই ফাইনিট ভার্ব নেই, তার মানে এখানে কোনো ক্লজ নেই। আর যেহেতু কোনো ক্লজ নেই, তার মানে এরা কেউই সেন্টেন্স না। সেন্টেন্স হতে গেলে সবার আগে ক্লজ থাকতে হবে, আর ক্লজ পেতে হলে আমার সাবজেক্টের সাথে ফাইনিট ভার্ব থাকতে হবে। আশা করি এই পর্যন্ত সবাই স্পষ্ট। এবার যদি তোমার মনে প্রশ্ন আসে যে ভাইয়া এই যে আপনি তিনটা প্যাটার্ন বা স্ট্রাকচার লিখেছিলেন, এটাকে যদি আমার সেন্টেন্স বানাতে হয়, অর্থাৎ নন ফাইনিটকে যদি আমি ফাইনিট করতে চাই, আমি কোন পন্থা অবলম্বন করব? উত্তর খুব সিম্পল। তুমি যে কোনো নন ফাইনিট ভার্বের সাথে যদি অক্সিলারি ভার্ব যুক্ত করে দাও তা ফাইনিট হয়ে যাবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নন ফাইনিট ভার্ব ইকুয়াল টু ফাইনিট ভার্ব। এই যে আমি বলেছিলাম আই রিডিং এ বুক, এটা না বলে আমি কি বলতে পারি? আই এম রিডিং এ বুক। আই গন দেয়ার বিফোর, এটা না বলে বলতে পারি আই হ্যাভ গন দেয়ার বিফোর। আই টু কমপ্লিট মাই হোমওয়ার্ক, এটা না বলে বলতে পারি আই হ্যাভ টু কমপ্লিট মাই হোমওয়ার্ক। আশা করি এই পর্যন্ত সবাই স্পষ্ট। এ পর্যায়ে একটা নোট সকলের সাথে শেয়ার করি। একটা সেন্টেন্সে যদি একাধিক ক্লজ থাকে, কেবল একটাই হবে প্রিন্সিপাল ক্লজ, বাকি সবগুলো ডিপেন্ডেন্ট ক্লজ। আমি আবারও বলছি, একটা সেন্টেন্সে যদি একাধিক ক্লজ থাকে, কেবল একটাই হবে প্রিন্সিপাল ক্লজ, বাকি সবগুলো ডিপেন্ডেন্ট ক্লজ। একটু এক্সাম্পলটা দেখো। আফটার আই হ্যাড কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, আই জয়েন্ড এসিআই বাংলাদেশ লিমিটেড, হুইচ ইজ আ রিনাউন্ড বিজনেস গ্রুপ ইন বাংলাদেশ। প্রথমত লক্ষ্য করো, আই একটা সাবজেক্ট, হ্যাড কমপ্লিটেড সে একটা ফাইনিট ভার্ব। আচ্ছা, আই একটা সাবজেক্ট, জয়েন্ট একটা ফাইনিট ভার্ব। আচ্ছা, হুইচ একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনিট ভার্ব। তার মানে আমি সাবজেক্ট পেয়েছি কয়টা? আমি সাবজেক্ট পেয়েছি তিনটা। আমি ফাইনিট ভার্ব পেয়েছি কয়টা? আমি ফাইনিট ভার্ব পেয়েছি তিনটা। একটু আগের স্লাইডেই তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল
যে একটা ক্লজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমি সাবজেক্ট 3টা পেয়েছি, ফাইনাইট ভার্ব 3টা পেয়েছি, তার মানে এই যে বাক্যটা আছে এখানে ক্লজের সংখ্যা হলো 3। এবার নিশ্চয়ই মনে আছে একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকলে কেবল একটাই হবে প্রিন্সিপাল ক্লজ, বাকি সবগুলো ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আমার বুঝতে হবে এই 3টা ক্লজের মধ্যে কোন ক্লজটা প্রিন্সিপাল এবং কোনগুলো ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। নর্মালি ইন্টারমিডিয়েট লাইফে তোমাদেরকে এভাবে শেখানো হতো যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সে প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য অন্য কারো সাহায্যের দরকার হয়, সে ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? কিন্তু দেখো অ্যাডমিশন টেস্টের সময় আমরা একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে 1 মিনিটেরও কম সময় পাবো এবং এই সময়ের মধ্যে আমার প্রশ্নের উত্তর চিন্তা করে তা ভরাট করতে হবে। তার মানে বুঝতেই পারছো এখানে অনেক অল্প সময় অনেক বেশি চিন্তা করে ফেলতে হবে, তাই না? সুতরাং এই অর্থে গেলে তোমার মিলাতে বেশ কষ্ট হয়ে যাবে। এই জন্য তোমাদের সাথে একটা শর্টকাট শেয়ার করছি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকবে। আমি আবারও বলছি, ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। এটা শোনার পরে তোমাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে, ভাইয়া ক্লজ মার্কার এরা কারা, কোত্থেকে আসে, এরা কি, এদের পরিচয়, তাই না? আচ্ছা, আমি একটু ক্লারিফাই করি। ক্লজ মার্কার হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দ যা দিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয়। আবারও বলছি, ক্লজ মার্কার হলো নির্দিষ্ট কিছু শব্দ যা দিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয় এবং 3 টাইপের ওয়ার্ড ক্লজ মার্কার হয়: রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং কি সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে আমি একটু আগেই শেয়ার করেছিলাম ইংরেজিতে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেলেই তুমি একটা ক্লজ পাচ্ছ। তো বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে কি থাকবে? ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকবে। তার মানে ডিপেন্ডেন্ট ক্লজের শুরুটা হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে হবে, অথবা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে হবে, অথবা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে হবে। এবার তোমরা যাতে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব কিংবা সাবঅর্ডিনেট কনজাংশন চিনতে পারো তার জন্য একটা পূর্ণাঙ্গ বা মোটামুটি গুরুত্বপূর্ণ গুলোর সমন্বয় একটা তালিকা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুম। রিলেটিভ অ্যাডভার্ব 4টা: হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। সাবঅর্ডিনেট কনজাংশন সে সংখ্যার দিক থেকে অনেক, এখানেই দেখতে পাচ্ছ দো, অলদো, ইভেন দো, while, till, until, after, before, if, unless, lest, so that, in order that, once, as soon as, since, as, because, as if, as though, এমনকি আরো অনেক আছে, তাই না? তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো। একটু আগেই বলেছিলাম সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মানে ক্লজ, এবং ডিপেন্ডেন্ট ক্লজের বেলায় সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের আগে ক্লজ মার্কার থাকবে। তার মানে ডিপেন্ডেন্ট ক্লজটা হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, অথবা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, অথবা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হবে। এ পর্যায়ে দেখো রিলেটিভ প্রোনাউন মাত্র 5টা, সাব রিলেটিভ অ্যাডভার্ব সে সংখ্যার দিক থেকে 4, সাবঅর্ডিনেট কনজাংশন সে অসংখ্য। তার মানে বুঝতেই পারছো ম্যাক্সিমাম ডিপেন্ডেন্ট ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়। এজন্যই ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা যে ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম, সেটা কিভাবে এসেছে তা কিন্তু এখন মোটামুটি আমরা স্পষ্ট। এ পর্যায়ে আমি যে উদাহরণটা দিচ্ছিলাম সেটাই ফিরে আসি। এখানে দেখো আই একটা সাবজেক্ট, হ্যাড কমপ্লিটেড সে একটা ফাইনাইট ভার্ব, এবং সেই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের আগে আফটার, যেটা কিনা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সে উপস্থিত। আর সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে ক্লজটা শুরু হয় সে নিশ্চিতভাবে ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে আফটার আই হ্যাড কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আই জয়েন্ড এসিআই বাংলাদেশ লিমিটেড, দেখো আই একটা সাবজেক্ট, জয়েন্ট একটা ফাইনাইট ভার্ব, এবং এই সাবজেক্ট ফাইনাইট ভার্বের আগে কোনো রিলেটিভ প্রোনাউন নেই, রিলেটিভ অ্যাডভার্ব নেই, এমনকি সাবঅর্ডিনেট কনজাংশনও নেই। যেহেতু এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের আগে কোনো ক্লজ মার্কার নেই, তার মানে বুঝতেই পারছো এটা প্রিন্সিপাল ক্লজ। হুইচ সে একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কি
সে হচ্ছে একটা ক্লজ মার্কার, আর ক্লজ মার্কার দিয়ে যে শুরু হয় সে ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে হুইচ ইজ আ রিনাউন্ড বিজনেস গ্রুপ ইন বাংলাদেশ, এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, তার মানে কিন্তু আমার ক্লজের বেসিকটা মোটামুটি হয়ে গেল। এ পর্যায়ে নিশ্চয়ই তোমরা জানো এই ডিপেন্ডেন্ট ক্লজকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। এক নম্বরে নাউন ক্লজ, দুই নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। জেনে রাখো অ্যাডজেক্টিভ ক্লজের আরো একটা নাম আছে, সেটা হলো রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম কি? রিলেটিভ ক্লজ। এবং তিন নম্বরে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই তিনটার এত গভীরে জানবার দরকার নেই, তবে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং কোনটা অ্যাডভার্ব ক্লজ সেটা বুঝতে পারা বেশ জরুরি। আচ্ছা, আমি তোমাদেরকে বেশ সহজে বুঝিয়ে দেই। আমরা তো জানি ডিপেন্ডেন্ট ক্লজে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের আগে ক্লজ মার্কার নামে একটা টার্ম উপস্থিত থাকে। আচ্ছা, এবার তুমি মনে রেখো সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যত ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হবে সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আমি আবারও বলছি, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যত ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হবে সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, যার জন্য এই নোটটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হওয়া প্রতিটি ডিপেন্ডেন্ট ক্লজই অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, আমি একটু ব্যাক করি তোমাদেরকে। এখানে যে এক্সাম্পলটা শেয়ার করেছিলাম সেখানে আফটার আই হ্যাড কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, এই ডিপেন্ডেন্ট ক্লজটা আফটার, যা কিনা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তা দিয়ে শুরু হয়েছিল। তার মানে আফটার আই হ্যাড কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন সে একটি অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজ চেনার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাবঅর্ডিনেট কনজাংশন এরা কারা তা একটু মোটামুটি মনে রাখার চেষ্টা করতে হবে। তো আমি যেটা রেকমেন্ড করব, তোমরা দেখে দেখে অন্তত লেখো এবং অবসরে কয়েকবার এই সাবঅর্ডিনেট কনজাংশনের তালিকাটা দেখবে, দেখবে তোমার মধ্যে গেঁথে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের পরিচিতিটা একটু দেখব। যে ডিপেন্ডেন্ট ক্লজ কোন নাউন বা প্রোনাউনের সাথে বসে ওই নাউন প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলে। আমি আবারও বলছি, যে ডিপেন্ডেন্ট ক্লজ কোন নাউন বা প্রোনাউনের সাথে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলে। এখন আমি যখন বলি মডিফাই করা, অনেককে জিজ্ঞেস করি ভাইয়া মডিফাই করা মানে কি? ও বলে ভাইয়া বিশেষায়িত করা। তো পরবর্তীতে আমি আবার জিজ্ঞেস করি, আচ্ছা বিশেষায়িত করা দ্বারা তুমি কি বুঝো? কবি সেখানে নীরব হয়ে যায়। আমরা একটু সহজে মনে রাখি, মডিফাই করা মানে হচ্ছে কোনো একটি তথ্য দেয়া। মডিফাই করা অর্থ হচ্ছে কোনো একটি তথ্য দেয়া। তার মানে বুঝতেই পারছো, কোনো একটা ডিপেন্ডেন্ট ক্লজ যদি কোনো একটা নাউন বা প্রোনাউনের সাথে বসে ওই নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, তবেই আমি সেই ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলবো। আমরা একটু উদাহরণ দেখি। ঢাকা, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ অ্যান ওল্ড সিটি। ভালোভাবে লক্ষ্য করো, এখানে ঢাকা একটা নাউন, ঢাকা একটা শহরের নাম, যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তা একটা নাউন। আচ্ছা, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ এটি ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে। এ পর্যায়ে লক্ষ্য করো, এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা এখানে আছে, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই ডিপেন্ডেন্ট ক্লজটা নাউন ঢাকার সাথে বসে আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা যে প্রাচীন শহর ঢাকার কথা বলছি সে বাংলাদেশের রাজধানী। তার মানে এই ডিপেন্ডেন্ট ক্লজটা নাউন ঢাকার সাথে বসে ঢাকা সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ এই ডিপেন্ডেন্ট ক্লজকে আমি একটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। এবার দেখো, দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর ইজ আ ডক্টর, অর্থাৎ পাশের বাসায় অবস্থানকারী ব্যক্তিটি একজন ডাক্তার। এবার লক্ষ্য করো, ম্যান সে একটা নাউন, ওকে ফাইন। হু লিভস নেক্সট ডোর, এই ক্লজটি হু দিয়ে শুরু হয়েছে, তাই না? তুমি বুঝতেই পারছো হু একটি রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ
এই ক্লজটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে, তার মানে সে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবার খেয়াল করো, হু লিভস নেক্সট ডোর, এই ডিপেন্ডেন্ট ক্লজটা নাউন ম্যানের সাথে বসে এই যে ব্যক্তির কথা আমি বলছি সে কোথায় থাকে সেই তথ্যটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তার মানে এই ডিপেন্ডেন্ট ক্লজটা নাউন ম্যানের সাথে বসে ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে, আর যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনো একটা নাউনের সাথে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দেয় তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলতে পারি। তার মানে হু লিভস নেক্সট ডোর সে হলো একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আচ্ছা, এ পর্যায়ে তুমি যখনই অ্যাডভার্ব ক্লজ চিনো এবং অ্যাডজেক্টিভ ক্লজ চিনো তখন কিন্তু তুমি মাথায় এটা চিন্তা করতেই পারো যে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ বাদে যারাই আছে তারাই নাউন ক্লজ। তাও আমরা একটু স্পষ্ট হই, এর বাইরেও একটু জেনে রাখি অন্তত বেসিকটা। খেয়াল করো, যে ডিপেন্ডেন্ট ক্লজ নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। তোমরা খাতায় নোট রেখো, যে ডিপেন্ডেন্ট ক্লজ নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। যে ডিপেন্ডেন্ট ক্লজ নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। এখন তোমার নিশ্চয়ই মনে প্রশ্ন আসে যে ভাইয়া নাউন বাক্যে কয়টা কাজ করে? নাউন বাক্যে দুইটা কাজ করে। এক হচ্ছে নাউন ভার্বের সাবজেক্ট হয়, দুই হচ্ছে নাউন ভার্বের অবজেক্ট হয়। নাউন বাক্যে দুইটা কাজ করে, এক নাউন ভার্বের সাবজেক্ট হয়, দুই নাউন ভার্বের অবজেক্ট হয়। আচ্ছা, তাহলে যে ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হবে বা যে ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্সের অবজেক্ট হবে তাকে আমি নাউন ক্লজ বলতে পারি। তাহলে দেখো আমরা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ডেফিনেশন দাঁড় করিয়েছি, তাই না? এবং আমি তোমাকে বলবো ভিডিওটা যখন দেখছো, এটা যেহেতু একটা রেকর্ডেড ক্লাস, তুমি অবশ্যই ভিডিওটা পজ করে এখানে সুন্দরভাবে নোটটা রেখে তারপর আমার সাথে এই এক্সাম্পলগুলো বিশ্লেষণে যাবে। এবং আমি যে পর্যন্ত কথাগুলো বলেছি নাউন ক্লজ সম্পর্কে তার সাথে আর একটা নোট রাখবে, ভার্বকে দুটো প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়। একটি হলো কি, অপরটি কাকে। তার মানে ভাইয়া তোমাদের সাথে শেয়ার করেছে ভার্বকে কি অথবা কাকে এই দুটো প্রশ্ন করে উত্তরে যা পাবো তাই হলো কি, অবজেক্ট। এবার একটু এই উদাহরণ লক্ষ্য করো। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, তাই না? আই নো, আমি জানি, এখানে নো হলো ভার্ব। আচ্ছা, আমি নো ভার্বটাকে প্রশ্ন করলাম আমি কি জানি, যে সে সৎ। তার মানে বুঝতেই পারছো দ্যাট হি ইজ অনেস্ট এটা ভার্বকে কি প্রশ্নটা করে প্রাপ্ত উত্তর। তার মানে এই ডিপেন্ডেন্ট ক্লজটা বাক্যে অবজেক্টের কাজ করেছে, আর বাক্যে অবজেক্ট হওয়ায় এটা কিন্তু নাউনের কাজ, তাই না? তার মানে বুঝতেই পারছো আলটিমেটলি এই ডিপেন্ডেন্ট ক্লজটা একটা নাউনের কাজ করেছে। তাই আমি একে বলতে পারি নাউন ক্লজ। He told me that he had lost his watch. আচ্ছা, he told me that he had lost his watch. ভালোভাবে লক্ষ্য করো, এখানে he told, তিনি বলেছিলেন, কাকে বলেছিলেন? আমাকে। তার মানে মি হলো এই বাক্যে একটা অবজেক্ট। আচ্ছা, he told me, তিনি আমাকে বলেছিলেন, কি বলেছিলেন? যে সে তার ঘড়ি হারিয়ে ফেলেছে। তার মানে ভার্বকে কি প্রশ্ন করে উত্তরে দ্যাট হি হ্যাড লস্ট হিজ ওয়াচ এই অংশটুকু পাওয়া যায়। তাহলে এটিও একটি অবজেক্ট। আচ্ছা, এবার লক্ষ্য করো এই যে অবজেক্টটা আছে সে কিন্তু সম্পূর্ণ একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ যখন অবজেক্টের কাজ করে তখন তো আমি বলতেই পারি সে নাউনের কাজ করেছে। তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজটি হলো একটি নাউন ক্লজ। আচ্ছা, এবার খেয়াল করো, হোয়াট আই ওয়ান্ট ইজ আ কোজি হোম, তাই না? যা আমি চাই তা হলো একটি আরামদায়ক বাসা। এই বাক্যে ইজের সাবজেক্টকে কেউ যদি মনে এনে থাকো ইজের সাবজেক্ট হলো আই, সে ভুল, কারণ আই হচ্ছে মূলত ওয়ান্টেড সাবজেক্ট। ওকে, তার মানে এই যে দেখো হোয়াট আই ওয়ান্ট যা কিনা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এই সম্পূর্ণ ডিপেন্ডেন্ট ক্লজটা বাক্যের সাবজেক্টের কাজ করেছে, আর বাক্যের সাবজেক্ট হওয়া মূলত নাউনের কাজ। যে ডিপেন্ডেন্ট ক্লজ নাউনের কাজ করে তাকে আমরা কি বলবো? নাউন ক্লজ। তার মানে হোয়াট আই ওয়ান্ট সে হলো একটা নাউন ক্লজ। তো আজকের লেকচারে যা যা পড়েছে এই পর্যন্ত তা আগে একটু রিক্যাপ করে নেই, তারপর সামনে আগে চলো। ফার্স্ট অফ অল, ইংরেজিতে সেন্টেন্স হতে গেলে সবার আগে একটা ক্লজ লাগবে।
দ্বিতীয়ত, আমার সামনে যদি একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, তার মানে আমার সামনে একটা ক্লজ বিদ্যমান। আমি কিভাবে বুঝতে পারবো যে আমার সামনের ভার্বটা ফাইনাইট? এটার জন্য একটা থিওরি শেয়ার করা হয়েছিল। সকল ভার্বই ফাইনাইট ভার্ব কেবল দুইটা ক্ষেত্র ছাড়া। 1 নম্বরে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, 2 নম্বরে যদি ভার্ব প্লাস আইএনজি কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে কোনো অক্সিলারি ভার্ব না থাকে। এই দুটো ক্ষেত্র হচ্ছে নন ফাইনিট, এর আমাদের যারা আছে সবাই ফাইনিট। তারপর বলেছিলাম একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকলে কেবল একটাই হবে প্রিন্সিপাল ক্লজ, বাকি সবগুলো ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ চেনার একটা সহজ উপায় হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকবে। এবং আমি এই পয়েন্টে শেয়ার করেছিলাম 3 ধরনের শব্দ ক্লজ মার্কার হয়: রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং সাবঅর্ডিনেট কনজাংশন। এরপর আমরা এসেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ আবার 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। প্রথম যে চুরিবিদ্যা আমি দিয়েছিলাম, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যত ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয় সবগুলোই অ্যাডভার্ব ক্লজ। তারপর বলেছিলাম কোন একটা ডিপেন্ডেন্ট ক্লজ যা একটা নাউন বা প্রোনাউনের সাথে বসে ওই নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। তারপর বলেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ নাউনের কাজ করে সে হচ্ছে নাউন ক্লজ। আর নাউনের কাজ বাক্যে দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট হওয়া, দ্বিতীয়টা হচ্ছে বাক্যে অবজেক্ট হওয়া। এবং অবজেক্ট চেনার একটা সহজ উপায় শিখিয়েছি। ভার্বকে কি বা কাকে প্রশ্ন করে উত্তরে যা পাওয়া যায় তাই হলো অবজেক্ট। আচ্ছা, যা যা পড়িয়েছি তার একটা শর্ট ওভারভিউ তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। তুমি ভিডিওটা পজ করে এই পর্যন্ত একবার মাথায় চিন্তা করে তারপর সামনে এগিয়েও। এ পর্যায়ে আমরা ফ্রেজ এই টার্মটা তোমাদের সামনে ক্লারিফাই করার চেষ্টা করব। ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ। যেহেতু বলেছি শব্দগুচ্ছ, তার মানে বুঝতেই পারছো একাধিক শব্দ হবে বা একাধিক শব্দ দরকার। তার মানে এখানে একটা পয়েন্ট ক্লিয়ার, ফ্রেজ হতে গেলে একাধিক শব্দের প্রয়োজন। আচ্ছা, ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ যা কোনো একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। এখানে একাধিক শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, একাধিক শব্দ মিলে একটা অ্যাডভার্বের কাজ করতে পারে, বা একাধিক শব্দ মিলে একটা নাউনের কাজও করতে পারে। ফ্রেজের একটা মাত্র বিশেষ দিক আছে, সেটা হচ্ছে ফ্রেজে কখনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজে কখনো কি থাকবে না? ফাইনাইট ভার্ব থাকবে না। এই পর্যন্ত আমরা যদি স্পষ্ট হই, আমরা একটু রিক্যাপ করে নেই। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ একাধিক শব্দ যা কোনো একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচের কাজ করে। আর ফ্রেজে কখনো কি থাকবে না? ফাইনাইট ভার্ব থাকবে না। এ পর্যায়ে আমরা যে ডেফিনেশনটা পড়েছি এটা একটু বুঝবার চেষ্টা করি। ভার্বকে 4টা প্রশ্ন করে উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়: হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এই যে 4টা প্রশ্ন তোমাদেরকে বললাম, এই 4টা প্রশ্ন ভার্বকে করে উত্তরে যা পাবা তাই হলো অ্যাডভার্ব। ওকে, হি বিহেভস ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এই বাক্যে ভার্ব হচ্ছে বিহেভস। হি বিহেভস, সে আচরণ করে। হাউ, কিভাবে আচরণ করে? ইন আ ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুসুলভভাবে। তার মানে বুঝতেই পারছো ইন আ ফ্রেন্ডলি ওয়ে সে ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করে প্রাপ্ত উত্তর। তার মানে ইন আ ফ্রেন্ডলি ওয়ে সেখানে অ্যাডভার্বের কাজ করেছে। এবার লক্ষ্য করো, ইন আ ফ্রেন্ডলি ওয়ে এখানে 4টা শব্দ আছে, অর্থাৎ এটি একটি শব্দগুচ্ছ যা এখানে অ্যাডভার্ব অর্থাৎ নির্দিষ্ট একটা পার্টস অফ স্পিচের কাজ করেছে। একাধিক শব্দ মিলে একটা পার্টস অফ স্পিচের কাজ করেছে, আমি তাকে ফ্রেজ বলতে পারি। এই জন্য ইন আ ফ্রেন্ডলি ওয়ে তাকে আমি বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এ পর্যায়ে ফ্রেজের একটা বিশেষ দিক বা একটা বিশেষ শর্টকাট তোমাদের সাথে শেয়ার করি। সেটা বুঝতে গেলে একটা পয়েন্ট নিশ্চয়ই বলেছিলাম আজকের লেকচার শুরুতে বা মাঝামাঝি একটা সময়ে, যে মডিফাই করা অর্থ হচ্ছে কোন একটা তথ্য দেয়া। আর যে ওয়ার্ড নাউন সম্পর্কে তথ্য দেয় সে নাউনের মডিফায়ার, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয় সে অ্যাডজেক্টিভের মডিফায়ার, যে ওয়ার্ড অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দেয় সে অ্যাডভার্বের মডিফায়ার। ওকে, আমি আবারও বলছি, মডিফাই অর্থ কোন একটা তথ্য দেয়া, যে ওয়ার্ড নাউন সম্পর্কে তথ্য দিবে সে নাউনের মডিফায়ার,
যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিবে সে অ্যাডজেক্টিভের মডিফায়ার, যে ওয়ার্ড অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিবে সে অ্যাডভার্বের মডিফায়ার। নাউনকে তার মডিফায়ার সহ নাউন ফ্রেজ বলে, অ্যাডজেক্টিভকে তার মডিফায়ার সহ অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে, এবং অ্যাডভার্বকে তার মডিফায়ার সহ অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। এই পর্যন্ত একটু মনে রাখার চেষ্টা করো, আমরা একটু সামনে আগাই। এ হ্যান্ডসাম জেন্টলম্যান, তাই না? এখানে জেন্টলম্যান শব্দটা হচ্ছে একটা নাউন। ওকে, কেমন জেন্টলম্যান? হ্যান্ডসাম জেন্টলম্যান। কতজন জেন্টলম্যান? একজন জেন্টলম্যান। তার মানে জেন্টলম্যান একটা নাউন, হ্যান্ডসাম এবং এই দুটো শব্দ সেই নাউনের মডিফায়ার। নাউনকে তার মডিফায়ার সহ কি বলা হয়? নাউন ফ্রেজ। এ হ্যান্ডসাম জেন্টলম্যান সে একটা নাউন ফ্রেজ। আচ্ছা, অ্যান্ড ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এখানে দেখতেই পাচ্ছ স্টুডেন্ট একটা নাউন। আচ্ছা, কেমন স্টুডেন্ট? ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। কতজন স্টুডেন্ট? একজন স্টুডেন্ট। স্টুডেন্ট সে একটা নাউন, ইন্টেলিজেন্ট এবং অ্যান এই দুটো শব্দ স্টুডেন্টের মডিফায়ার। নাউনকে তার মডিফায়ার সহ কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। তাই অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট সে হচ্ছে একটা নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, এ পর্যায়ে ইন্টেলিজেন্ট সে যেহেতু নাউন সম্পর্কে তথ্য দেয়, সে নিজে পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আমি ইন্টেলিজেন্টকে প্রশ্ন করলাম কেমন ইন্টেলিজেন্ট, উত্তর কি আসে? ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ, ভেরি যেহেতু ইন্টেলিজেন্ট সম্পর্কে তথ্য দিচ্ছে সে অ্যাডজেক্টিভের মডিফায়ার। অ্যাডজেক্টিভকে তার মডিফায়ার সহ কি বলে? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। তাই ভেরি ইন্টেলিজেন্ট সে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এই বাক্যে রানস হলো ভার্ব। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করো, হি রানস সে দৌড়ায়। কিভাবে দৌড়ায়? ফাস্ট, দ্রুত। ভার্বকে হাউ বা কিভাবে প্রশ্ন করে উত্তরে যা পাবে তাই কি? অ্যাডভার্ব। তার মানে ফাস্ট একটা অ্যাডভার্ব, এটা আমরা বুঝতে পারলাম যে ফাস্ট একটা অ্যাডভার্ব। এবার কেমন ফাস্ট? ভেরি ফাস্ট। ফাস্ট একটা অ্যাডভার্ব এবং ভেরি হচ্ছে সেই অ্যাডভার্বের মডিফায়ার। অ্যাডভার্বকে তার মডিফায়ার সহ কি বলে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। অর্থাৎ ভেরি ফার্স্ট এই অংশটুকুকে আমি একসাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। আজকের লেকচারে আমি চেষ্টা করেছি ক্লজ এবং ফ্রেজ এটার বেসিক ধারণা তোমাদের বিগত সময় যা ছিল তার থেকে অনেকটা স্পষ্ট করার। এই টপিকে অনেক বেশি প্রশ্ন আমরা লাইভ সেশনে বা আর একটা রেকর্ডেড সেশনে আমরা সমাধান করব। আজকের লেকচারে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী সেশনে এবং তোমরা অবশ্যই মতামত জানাবে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে এবং সহজে বুঝতে পেরেছো কিনা। আল্লাহ হাফেজ।